মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বারবার যা বলেছি ঠিক তাই হয়েছে। কি বলেছিলি আমার মনে নেই, আর একবার বল। নগ্নেকে পুলিশের লোক হাত করে দিয়ে পিচমোড়া করে বেঁধে নিয়ে গেছে। বেঁধে নিয়ে গেছে? কখন? কি করেছিল সে? মালতীকে সে একেবারে খুন করে ফেলেছে। বলিস কি রে? মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। রাজলক্ষ্মীর নীরবতা, শ্রীকান্তের একাকী আহার, আর কুশারী গিন্নির অভিযোগের ঝড়, ভাঙা সংসার, ছিনিয়ে নেওয়া জমি, আর এক বিধবার হাহাকার মিশে গেল দুপুরের নিমন্ত্রণে। এই পর্বে প্রকাশ পাবে গঙ্গামাটির জমিদারির গোপন অন্ধকার। দিদি, দাদিবউকে তার স্বামীর বিষয় তোমরা ফিরিয়ে দেবে না। তার এইটুকু নাবালক ছেলেকে তোমরা সর্বস্ব বঞ্চিত করে সারা জীবন পথের ভিখারি করে রাখবে? আশ্চর্য হয়ে বললাম, শোনো কথা একবার। কানাই বসাকের সমস্ত সম্পত্তি দেনার দায়ে বিক্রি হয়ে গেলে ইনি কিনে নিয়েছেন। নিজের কেনা বিষয় কে কবে পরকে ছেড়ে দেয় ছোট বউ? ছোট বউ বললে, কিন্তু বড় ঠাকুর এত টাকা পেলেন কোথায়? রাগ করে জবাব দিলাম, সে কথা জিজ্ঞেস করগে তোর বড় ঠাকুরকে, বিষয় যে কিনেছে। এই বলে আহ্নিক করতে চলে গেলাম। সত্যি তো, যে বিষয় নিলাম হয়ে গেছে তা ফিরিয়ে দিতেই বা ছোট বউ বলে কি করে? বলো তো বাছা। কিন্তু এ কথা বলা সত্ত্বেও তার মুখের উপর লজ্জার যেন একটা কালো ছায়া পড়ল। বললেন, তবে ঠিক নিলাম হয়েই তো বিক্রি হয়নি কিনা তাই। আমরা হলাম তাদের পুরুত বংশ। কানাই বসাক মৃত্যুকালে এর উপরেই সমস্ত ভার দিয়ে গিয়েছিল। কিন্তু তখন তো আর ইনি জানতেন না, সেই সঙ্গে একরাশ দেনাও রেখে গিয়েছিল। তার কথা শুনে রাজলক্ষ্মী ও আমি দুজনেই কেমন যেন স্তব্ধ হয়ে গেলাম। কি যেন একটা নোংরা জিনিস আমার মনের ভিতরটা এক মুহূর্তেই একেবারে মলিন করে দিয়ে গেল। কুশারী গৃহিণী বোধহয় তা লক্ষ্য করলেন না। বললেন, পান্নিক সমস্ত সেরে ঘন্টা দুই পরে ফিরে এসে দেখি সুনন্দা সেইখানে ঠিক তেমনি স্থির হয়ে বসে আছে, কোথাও একটা পা পর্যন্ত বাড়ায়নি। কর্তা কাছারি সেরে এখুনি এসে পড়বেন। ঠাকুরপো বিনুকে নিয়ে খামার দেখতে গেছে, তারও ফিরতে দেরি নেই। বিজয় নাইতে গেছে, এখুনি এসে ঠাকুর পুজোয় বসবে। রাগের পরিসীমা রইল না। বললাম, তুই কি রান্নাঘরে আজ ঢুকবি নে? ওই বজ্জার তাঁতি বেটির ছেঁড়া কথা নিয়েই সারাদিন বসে থাকবি? সুনন্দা মুখ তুলে বললে, না দিদি, যে বিষয় আমাদের নয় সে যদি তোমরা ফিরিয়ে না দাও তো আমি রান্নাঘরে ঢুকবো না। ওই নাবালক ছেলেটার মুখের গ্রাস কেড়ে নিয়ে আমার স্বামী পুত্রকে খাওয়াতে পারবো না, ঠাকুরের ভোগ রেঁধেও দিতে পারবো না। এই বলে সে তার নিজের ঘরে চলে গেল। সুনন্দাকে আমি চিনতাম। সে যে মিথ্যা কথা বলে না, সে যে তার অধ্যাপক সন্ন্যাসী বাপের কাছে ছেলেবেলা থেকে অনেক শাস্ত্র পড়েছে তাও জানতাম। কিন্তু সে যে মেয়ে মানুষ হয়েও এমন পাষাণ কঠিন হতে পারবে তাই কেবল তখনও জানতাম না। আমি তাড়াতাড়ি ভাত রাঁধতে গেলাম। পুরুষেরা সব বাড়ি ফিরে এলেন। কর্তার খাবার সময় সুনন্দা দরজার বাইরে এসে দাঁড়ালো। আমি দূর থেকে হাত জোর করে বললাম, সুনন্দা, একটু ক্ষমা দে, ওর খাওয়াটা হয়ে যাক। সেটুকু অনুরোধ রাখলে না। তিনি গন্ডোস করে খেতে বসেছিলেন। জিজ্ঞেস করলে, তাঁতিদের সম্পত্তি কি আপনি টাকা দিয়ে নিয়েছিলেন? ঠাকুর তো কিছুই রেখে যাননি। এ তো আপনাদের মুখেই অনেকবার শুনেছি। তবে এত টাকা পেলেন কোথায়? যে কখনো কথা কয় না তার মুখে এই প্রশ্ন শুনে
কর্তা প্রথমে একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন, তারপর বললেন, এসব কথার মানে কি বৌমা? এর মানে যদি কেউ জানে তো সে আপনি। আজ তাঁতি বউ তার ছেলেকে নিয়ে এসেছিল, তার সমস্ত কথার পুনরাবৃত্তি করা আপনার কাছেই বাহুল্য। কিছুই আপনার অজানা নেই। এই বিষয়ে যার তাকে যদি ফিরিয়ে না দেন তো আমি বেঁচে থেকে এই মহাপাপের একটা অন্ন আমার স্বামী পুত্রকে খেতে দিতে পারবো না। আমার মনে হলো বাবা, হয় আমি স্বপ্ন দেখছি, না হয় সুনন্দাকে ভূতে পেয়েছে। যে ভাসুরকে সে দেবতার বেশি ভক্তি করে তাকেই এই কথা। উনিও খানিকক্ষণ বজ্রাহতের মতো বসে রইলেন, তারপরে জ্বলে উঠে বললেন, বিষয় পাপের হোক পুণ্যের হোক, সে আমার, তোমার স্বামী পুত্রের নয়। তোমাদের না পোষায় তোমরা আর কোথাও যেতে পারো, কিন্তু বৌমা, তোমাকে আমি এতকাল সর্বগুণময়ী বলেই জানতাম, কখনো এমনটা ভাবিনি। এই বলে তিনি আসন ছেড়ে উঠে চলে গেলেন। সেদিন সমস্ত দিন আর কারো মুখে ভাত জল গেল না। কেঁদে গিয়ে ঠাকুরপোর কাছে পড়লাম, বললাম, ঠাকুরপো, তোমাকে যে আমি কোলে করে মানুষ করেছি তার এই প্রতিফল? ঠাকুরপোর চোখ দুটো জলে ভরে গেল। বললে, বৌঠান, তুমি আমার মা, দাদাও আমার পিতৃতুল্য, কিন্তু তোমাদের বড় যে সে ধর্ম। আমারও বিশ্বাস সুনন্দা একটা কথাও অন্যায় বলেনি। শ্বশুর মহাশয় সন্ন্যাস গ্রহণের দিন তাকে আশীর্বাদ করে বলেছিলেন, মা, ধর্মকে যদি সত্যি চাও তিনিই তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। আমি তাকে এতটুকু বয়স থেকে চিনি বৌঠান, সে কখনো ভুল করেনি। হায় রে পোড়া কপাল, তাকেও যে পোড়ার মুখী ভেতরে ভেতরে এত বশ করে রেখেছিল, আজ আমার তাই চোখ খুলল। সেদিন ভাদ্র সংক্রান্তি, আকাশ মেঘাচ্ছন্ন, থেকে থেকে ঝরঝর করে জল পড়ছে, কিন্তু হতভাগী একটা রাত্রিরের জন্যও আমাদের মুখ রাখলে না। ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমার শ্বশুরের কালের এক ঘর প্রজা মরে হেজে বছর 2 হলো চলে গেছে। তাদেরই ভাঙা ঘর একখানি তখনও কোনো মতে দাঁড়িয়েছিল। শিয়াল কুকুর সাপ ব্যাঙের সঙ্গে তাতেই গিয়ে সেই দুর্দিনে আশ্রয় নিলে। উঠোনের জল কাদা মাটির উপর লুটিয়ে পড়ে কেঁদে উঠলাম, সর্বনাশী, এই যদি তোর মনে ছিল, এই সংসারে ঢুকেছিলি কেন? বিনুকে পর্যন্ত নিয়ে চললি? তুই কি শ্বশুর কুলের নামটা পর্যন্ত পৃথিবীতে থাকতে দিবি না প্রতিজ্ঞা করেছিস? কিন্তু কোনো উত্তর দিলে না। বললাম, খাবি কি? ঠাকুর যে 3 বিঘে ব্রহ্মোত্তর রেখে গেছেন, তার অর্ধেকটাও তো আমাদের। কথা শুনে মাথা খুঁড়ে মরতে ইচ্ছা হলো। বললাম, হতভাগী, তাতে যে একটা দিনও চলবে না। তোরা না হয় না খেয়ে মরতে পারিস, কিন্তু আমার বিনু। একবার কানাই বসাকের ছেলের কথা ভেবে দেখ দিদি, তার মতো একবেলা এক সন্ধে খেয়েও যদি বিনু বাঁচে তো সেই ঢের। তারা চলে গেল। সমস্ত বাড়িটা যেন হাহাকার করে কাঁদতে লাগলো। সে রাতে আলো জ্বলল না, হাঁড়ি চড়ল না। কর্তা অনেক রাত্রে ফিরে এসে সমস্ত রাত ওই খুঁটিটা ঠেস দিয়ে বসে কাটালেন। হয়তো বিনু আমার ঘুমোয়নি, হয়তো বাছা আমার খিদের জ্বালায় ছটপট করছে। ভোর না হতেই রাখালকে দিয়ে গরু বাছুর পাঠিয়ে দিলাম, কিন্তু রাক্ষসী ফিরিয়ে দিয়ে তারই হাতে বলে পাঠালে, বিনুকে আমি দুধ খাওয়াতে চাই নে, দুধ না খেয়ে বেঁচে থাকার শিক্ষা দিতে চাই। রাজলক্ষ্মীর মুখ দিয়ে কেবল একটা সুগভীর নিঃশ্বাস পড়ল। গৃহিণীর সেই দিনের সমস্ত বেদনা ও অপমানের স্মৃতি উদ্বেল হয়ে তার কণ্ঠ রোধ করে দিল, এবং আমার হাতের ডাল ভাত শুকিয়ে একেবারে চামড়া হয়ে উঠল।
একসময় কর্তার খড়মের শব্দ শোনা গেল। তার মধ্যাহ্ন ভোজন শেষ হয়েছে। আশা করি তার মৌনব্রত অক্ষুণ্ণ অটুট থেকে তার সাত্ত্বিক আহারের আজ কোনো বিঘ্ন ঘটায়নি, কিন্তু এদিকের ব্যাপারটা জানতেন বলেই বোধহয় আমার খবর নিতে আর এলেন না। গৃহিণী চোখ মুছে নাক ছেড়ে গলা পরিষ্কার করে বললেন, তারপর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় লোকের মুখে মুখে কি দুর্নাম, কি কেলেঙ্কারি বাবা, সে আর তোমাদের কি বলবো। কর্তা বললেন, দুদিন যাক, দুঃখের জ্বালায় তারা নিজে থেকেই ফিরবে। তাকে চেনো না? সে ভাঙবে কিন্তু নুইবে না। আর তাই হলো। একটার পর একটা করে আজ 8 মাস কেটে গেল, কিন্তু তাকে হেঁট করতে পারলে না। কর্তা ভেবে ভেবে আর আড়ালে কেঁদে কেঁদে যেন কাঠ হয়ে উঠতে লাগলেন। ছেলেটা ছিল তার প্রাণ, আর ঠাকুরপোকে ভালোবাসতেন ছেলের চেয়ে বেশি। আর সহ্য করতে না পেরে লোক দিয়ে বলে পাঠালেন তাঁতিদের যাতে কষ্ট না হয় তিনি করবেন, কিন্তু সর্বনাশী জবাব দিলে, যা তাদের ন্যায্য পাওনা সব মিটিয়ে দিলেই তবে ঘরে ফিরব, তার এক ছটক কোথাও বাকি থাকতে যাব না। অর্থাৎ তার মানে নিজেদের অবধারিত মৃত্যু। আমি গেলাসের জলে হাতখানা একবার ডুবিয়ে নিয়ে জিজ্ঞাসা করলাম, এখন তাদের কি করে চলে? এর জবাব আর আমাকে দিতে বলো না বাবা। এই আলোচনা কেউ করতে এলে আমি কানে আঙুল দিয়ে ছুটে পালিয়ে যাই। মনে হয় বুঝিবা আমার দম বন্ধ হয়ে যাবে। এই 8 মাস এই বাড়িতে মাছ আসে না, দুধ ক্ষীর কড়া চড়ে না। সমস্ত বাড়িটার উপর কে যেন এক মর্মান্তিক অভিশাপ রেখে চলে গেছে। এই বলে তিনি চুপ করলেন, এবং বহুক্ষণ ধরে তিনজনেই আমরা স্তব্ধ হয়ে নিঃশব্দে বসে রইলাম। ঘণ্টাখানেক পরে আমরা আবার যখন গাড়িতে গিয়ে বসলাম, কুশারী গৃহিণী সজল কণ্ঠে রাজলক্ষ্মীর কানে কানে বললেন, মা, তারা তোমারই প্রজা। আমার শ্বশুরের দরুন যে জমিটুকুর উপর তাদের নির্ভর, সেটুকু তোমার গঙ্গা মাটিতেই। ও আচ্ছা। গাড়ি ছেড়ে দিতে তিনি আবার বলে উঠলেন, মা, তোমার বাড়ি থেকেই চোখে পড়ে নালার এদিকে যে ভাঙা পোড়ো ঘরটা দেখা যায়, সেইটে। আচ্ছা। গাড়ি ধীর গতিতে এগোলো। অনেকক্ষণ পর্যন্ত আমি কোনো কথাই বললাম না। চেয়ে দেখলাম রাজলক্ষ্মী অন্যমনস্ক হয়ে কি ভাবছে। তার ধ্যান ভঙ্গ করে বললাম, লক্ষ্মী, যার লোভ নেই, যে চায় না, তাকে সাহায্য করতে যাওয়ার মতো বিড়ম্বনা আর নেই। রাজলক্ষ্মী আমার মুখের দিকে চেয়ে অল্প একটুখানি হেসে বলল, সে আমি জানি। তোমার কাছে আমার আর কিছুই না হোক, এই শিক্ষা হয়েছে। নিজেকে আমি বিশ্লেষণ করলে দেখতে পাই, যে কটি নারী চরিত্র আমার মনের উপর গভীর রেখাপাত করেছে, তার একটি সেই কুশারী মহাশয়ের বিদ্রোহী ভ্রাতৃজয়া। এই সুদীর্ঘ জীবনে সুনন্দাকে আমি আজও ভুলিনি। মানুষকে এত শীঘ্র ও এত সহজে রাজলক্ষ্মী আপনার করে নিতে পারে, যে সুনন্দা যে একদিন আমাকে দাদা বলে ডেকেছিল, তাতে বিস্মিত হবার কিছু নেই। না হলে এই আশ্চর্য মেয়েটিকে জানবার সুযোগ আমার কখনো ঘটত না। অধ্যাপক যদু তর্কালঙ্কারের ভাঙাচোরা 2-3খানা ঘর আমাদের বাড়ির পশ্চিমে মাঠের এক প্রান্তে তাকালেই সোজা চোখে পড়ে। এখানে এসে থেকেই দেখেছি। কেবল এক বিদ্রোহিণী যে ওইখানে তার স্বামী পুত্র নিয়ে বাসা বেঁধেছে, সেটাই জানতাম না। বাঁশের পুল পার হয়ে একটা কঠিন অনুর্বর মাঠের উপর দিয়ে মিনিট 10 পথ। মাঝখানে গাছপালা প্রায় কিছুই নেই। অনেক দূর পর্যন্ত বেশ স্পষ্ট দেখা যায়। আজ সকালে ঘুম ভেঙে উঠে
জানলার মধ্যে দিয়ে যখন ওই জীর্ণ শ্রীহীন ঘরগুলি চোখে পড়ল, তখন অনেকক্ষণ পর্যন্ত এক প্রকার অজানা ব্যথা ও আগ্রহ নিয়ে চেয়ে রইলাম। সংসারে কোনো কিছুরই কেবলমাত্র বাইরেটা দেখে কিছুই বলবার জো নেই। কে বলবে ওই পোড়ো বাড়িটা শিয়াল কুকুরের আশ্রয়স্থল নয়? কে অনুমান করবে ওই কয়খানা ভাঙা ঘরের মধ্যে কুমার, রঘু, শকুন্তলা, মেঘদূতের অধ্যাপনা চলে? হয়তো স্মৃতি ও ন্যায়ের মীমাংসা ও বিচার নিয়ে ছাত্র পরিবৃত এক নবীন অধ্যাপক মগ্ন হয়ে থাকেন। কে জানবে ওরই মধ্যে এই বাংলাদেশের এক তরুণী নারী ধর্ম ও ন্যায়ের মর্যাদা রাখতে স্বেচ্ছায় অশেষ দুঃখ বহন করছে। দক্ষিণে জানলা দিয়ে আমাদের বাড়ির মধ্যে দৃষ্টি পড়ায় মনে হলো উঠোনের ওপর কি যেন একটা হচ্ছে। রতন আপত্তি করছে এবং রাজলক্ষ্মী তা খণ্ডন করছে। সুতরাং কণ্ঠস্বরটা তারই কিছু প্রবল। আমি উঠে বাইরে এসে দাঁড়াতেই সে কিছু অপ্রতিভ হয়ে গেল। বলল, ঘুম ভেঙে গেল বুঝি? যাবেই তো। রতন, তুই গলাটা একটু খাটো কর বাবা, নইলে আমি তো আর পারিনি। এই প্রকার অনুযোগ এবং অভিযোগে কেবল রতনই একা নয়, বাড়িশুদ্ধ সকলেই আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। অতএব সেও চুপ করে রইল, আমিও তেমনই কথা বললাম না। দেখলাম একটা বড় চাঙ্গারিতে চাল, ডাল, ঘি, তেল এইসব এবং আর একটা ছোট পাত্রে নানাবিধ ভোজ্য বস্তু সজ্জিত হয়েছে। মনে হলো এইগুলির পরিমাণ ও তা বহন করবার শক্তি সামর্থ্য প্রসঙ্গেই রতন প্রতিবাদ করছিল। ঠিক তাই। রাজলক্ষ্মী আমাকে মধ্যস্থ মেনে বলল, শোনো এর কথা, এই কটা চাল ডাল বয়ে নিয়ে যেতে পারবে না। এ যে আমি নিয়ে যেতে পারি রতন। এই দেখ, এই বলে সে হেঁট হয়ে স্বচ্ছন্দে বড় ঝুড়িটা তুলে ধরল। সত্যি বলতে কি, ভার হিসাবে মানুষের পক্ষে, এমনকি রতনের পক্ষেও এগুলি বয়ে নিয়ে যাওয়া কঠিন ছিল না। কিন্তু কঠিন ছিল আর একটা কাজ। এতে তার মর্যাদা হানি হবে। কিন্তু মনিবের কাছে লজ্জায় এই কথাটাই সে স্বীকার করতে পারছিল না। আমি তার মুখের দিকে চেয়ে অত্যন্ত সহজেই এ কথাটা বুঝতে পারলাম। হেসে বললাম, তোমার যথেষ্ট লোকজন আছে লক্ষ্মী, ফ্রুজারও অভাব নেই। তাদের কাউকে দিয়ে পাঠিয়ে দাও। রতন না হয় খালি হাতে সঙ্গে যাক। রতন অধোমুখে দাঁড়িয়ে রইল। রাজলক্ষ্মী একবার আমার ও একবার তার দিকে দৃষ্টিপাত করে নিজেও হেসে ফেলে বলল, হতভাগা আধ ঘন্টা ধরে ঝগড়া করলে, তবু বললে না যে ওসব ছোট কাজ রতন বাবুর নয়। যা, কাউকে ডেকে আনবে। সে চলে গেলে আমি রাজলক্ষ্মীকে জিজ্ঞাসা করলাম, সকালে উঠে এসব যে? মানুষের খাবার জিনিস সকালে পাঠাতে হয়। কিন্তু কোথায় পাঠানো হচ্ছে এবং তার কারণ? কারণ মানুষ খাবে এবং যাচ্ছে বামুন বাড়িতে। ও, বামুনটিকে? রাজলক্ষ্মী হাসি মুখে ক্ষণকাল চুপ করে রইল। বোধহয় ভাবল নামটা বলবে কিনা, কিন্তু পরক্ষণেই বলল, দিয়ে বলতে নেই, পুণ্যি কমে যায়। যাও, তুমি হাত মুখ ধুয়ে কাপড় ছেড়ে এসো, তোমার চা তৈরি হয়ে গেছে। আমি আর কোনো প্রশ্ন না করে বাইরে চলে গেলাম। বেলা বোধ হয় তখন 10টা। বাইরের ঘরে তক্তাপোষের ওপর বসে কাজের অভাবে একখানা পুরনো সাপ্তাহিক কাগজের বিজ্ঞাপন পড়ছিলাম। একটা অচেনা কণ্ঠস্বরের সম্ভাষণে মুখ তুলে দেখলাম আগন্তুক অপরিচিতই বটে। বললেন, নমস্কার বাবু মশাই। আমিও হাত তুলে প্রতি নমস্কার করে বললাম, বসুন। ব্রাহ্মণের অতিশয় দিন বেশ। পায়ে জুতো নেই, গায়ে জামা নেই, শুধু একখানি মলিন উত্তরীয়। পরিধানের বস্ত্রখানি তেমনই মলিন। উপরন্তু 2-3 স্থানে গ্রন্থি বাঁধা। পল্লীগ্রামের ভদ্র ব্যক্তির আচ্ছাদনের দীনতা বিস্ময়ের বস্তুও নয়। কেবলমাত্র তার উপরেই তার সাংসারিক অবস্থা অনুমান করাও চলে না। তিনি সামনে বাঁশের মোড়াটার উপর বসে বললেন,
আমি আপনার একজন দরিদ্র প্রজা। ইতিপূর্বেই আমার আশা কর্তব্য ছিল, ভারী ত্রুটি হয়ে গেছে। আমাকে জমিদার মনে করে কেউ কথা বলতে এলে আমি মনে মনে যেমন লজ্জিত হতাম, তেমনই বিরক্ত হতাম। এর প্রতিও খুশি হতে পারলাম না। বললাম, বিলম্বে আসার জন্য আপনি দুঃখিত হবেন না, কারণ একেবারে না এলেও আমি ত্রুটি নিতাম না। ওরকম আমার স্বভাব নয়। কিন্তু আপনার প্রয়োজন? অসময়ে এসে আপনার কাজে হয়তো ব্যাঘাত করলাম, আমি আরেকদিন আসব। এই বলে তিনি উঠে দাঁড়ালেন। এই বিনয়টি আমার পছন্দের বাইরে। আমি বিরক্ত হয়ে বললাম, আমার কাছে আপনার কি প্রয়োজন বলুন। আমার বিরক্তিটা তিনি অনায়াসে লক্ষ্য করলেন। একটু চুপ থেকে শান্তভাবে বললেন, আমি সামান্য ব্যক্তি, প্রয়োজনও যৎসামান্য। মা ঠাকুরুন আমাকে স্মরণ করেছেন, হয়তো তাঁর আবশ্যক থাকতে পারে, আমার কিছু নেই। জবাবটা কঠোর কিন্তু সত্য, এবং আমার প্রশ্নের তুলনায় অসঙ্গতও নয়। কিন্তু এখানে এসে পর্যন্ত এরকম জবাব শোনাবার লোক ছিল না। তাই ব্রাহ্মণের কথার উত্তরে কেবল অবাক হলাম না, হঠাৎ ক্রুদ্ধ হয়ে উঠলাম। অথচ মেজাজ আমার স্বভাবত রুক্ষও নয়। অন্যত্র কোথাও এ কথায় কিছু মনেও হতো না। কিন্তু ঐশ্বর্যের ক্ষমতা জিনিসটা এতই বিশ্রী যে সেটা পরের ধার করা হলেও তার অপব্যবহারের প্রলোভন মানুষের সহজে কাটিয়ে উঠতে পারে না। অতএব অপেক্ষাকৃত ঢের বেশি রূঢ় উত্তরই হঠাৎ মুখে এসে পড়েছিল। কিন্তু ঝাঁঝটা তার উৎক্ষিপ্ত হবার আগেই দেখলাম পাশের দরজাটা খুলে গেল এবং রাজলক্ষ্মী তার পুজোর আসন থেকে অসমাপ্ত আহ্নিক ফেলে রেখেই উঠে এলো। দূর থেকে সসম্ভ্রমে প্রণাম করে বলল, এরই মধ্যে উঠবেন না, আপনি বসুন, আপনার কাছে আমার অনেক কথা আছে। ব্রাহ্মণ পুনরায় আসন গ্রহণ করে বললেন, মা, আপনি তো আমার সংসারের অনেক দিনের দুশ্চিন্তা দূর করে দিলেন। এতে প্রায় আমাদের 15 দিনের খাওয়া চলে যাবে। কিন্তু সম্প্রতি অকাল চলছে, ব্রত নিয়ম কিছুরই দিন নেই। ব্রাহ্মণী আশ্চর্য হয়ে তাই জিজ্ঞাসা করেছিলেন, আপনার ব্রাহ্মণী কেবল বারব্রতের দিনক্ষণগুলোই শিখে রেখেছেন, কিন্তু প্রতিবেশী তত্ত্ব নেবার কালাকাল বিচারটা আমার কাছে শিখে যেতে বলে দেবেন। এত বড় সিধেটা কি তাহলে মা? প্রশ্নটা তিনি শেষ করতে পারলেন না, অথবা ইচ্ছা করেই করলেন না। কিন্তু আমি এই দাম্ভিক ব্রাহ্মণের অনুক্ত বাক্যের মর্মটা সম্পূর্ণ উপলব্ধি করলাম। কিন্তু ভয় হল, যদি আমারই মতো না বোঝে রাজলক্ষ্মী, তাহলে সে হয়তো একটা শক্ত কথা শুনবে। লোকটির একদিকের পরিচয় এখনো অজ্ঞাত থাকলেও আরেক দিকের পরিচয় ইতিপূর্বেই পেয়েছিলাম। সুতরাং এমন ইচ্ছা হল না যে আমারই সামনে আবার তার পুনরাবৃত্তি ঘটে। শুধু একটা সাহস এই ছিল যে কেউ কোনোদিন মুখোমুখি রাজলক্ষ্মীকে নিরুত্তর করে দিতে পারত না। ঠিক তাই হল। এই বিশ্রী প্রশ্নটাকেও সে অত্যন্ত সহজে পাশ কাটিয়ে গিয়ে হেসে বলল, তর্কালঙ্কার মশাই, শুনেছি আপনার ব্রাহ্মণী ভারী রাগী মানুষ। বিনা নিমন্ত্রণে গিয়ে পড়লে হয়তো চটে যাবেন, না হলে এ কথার জবাব তাঁকেই দিয়ে আসতাম। এতক্ষণে বুঝলাম ইনি যদুনাথ কুশারী, অধ্যাপক মানুষ। প্রিয়তমার মেজাজের উল্লেখে নিজের মেজাজ হারিয়ে ফেললেন। হা হা করে উচ্চ হাসিতে ঘর ভরে প্রসন্ন চিত্তে বললেন, না মা, রাগী হবে কেন? নিতান্তই সোজা মানুষ। আমরা দরিদ্র, আপনি গেলে তো তার উপযুক্ত সম্মান করতে পারবো না। তিনিই আসবেন, একটু সময় পেলে আমিই তাকে সঙ্গে করে নিয়ে আসব। তর্কালঙ্কার মশাই, আপনার ছাত্র কটি? 5টি। এদেশে বেশি ছাত্র পাওয়ার জো নেই, অধ্যাপনা কেবল নামমাত্র। সব কটিকেই খেতে পড়তে দিতে হয়? না, বিজয় তো দাদার ওখানে থাকে, একটির বাড়ি গ্রামের মধ্যেই। কেবল 3টি ছাত্র আমার কাছে থাকে। রাজলক্ষ্মী একটুখানি চুপ করে থেকে অপূর্ব স্নিগ্ধ কণ্ঠে বলল, এই দুঃসময়ে এ তো সহজ নয় তর্কালঙ্কার মশাই। ঠিক এই কণ্ঠস্বরের প্রয়োজন ছিল, না হলে
অভিমানী অধ্যাপকের উত্তপ্ত হয়ে ওঠার কিছুমাত্র বাধা ছিল না। অথচ এবার তার মনটা একেবারে ওদিক দিয়েই গেল না। অতি সহজেই গৃহের দুঃখ দৈন্য স্বীকার করে ফেললেন। বললেন, কি করে যে চলে সে কেবল আমরা দুটি প্রাণী জানি, কিন্তু তবু তো ভগবানের উদয়স্ত আটকে থাকে না মা। আর তাছাড়া উপায় বা কি? অধ্যয়ন অধ্যাপনা তো ব্রাহ্মণেরই কাজ। আচার্যদেবের কাছে যা পেয়েছি সে তো কেবল নস্ত, পড়ে পাওয়া ধন। আর একদিন সে তো ফিরিয়ে দিতেই হবে মা। একদিন এই ভার ছিল দেশের ভূস্বামীর ওপর, কিন্তু এখন দিন কাল সমস্তই বদলে গেছে। সে অধিকারও তাদের নেই, সে দায়িত্বও গেছে। প্রজার রক্ত শোষণ করা ছাড়া আর তাদের কোনো করণীয় নেই। তাদের ভূস্বামী বলে মনে করতেই এখন ঘৃণা বোধ হয়। কিন্তু ওদের মধ্যে কেউ যদি কোনো প্রায়শ্চিত্ত করতে চায়, তাতে যেন আবার বাধা দেবেন না। কুশারী লজ্জা পেয়ে নিজেও হাসলেন। বললেন, বিমনা হয়ে আপনার কথাটা আমি মনেই করিনি, কিন্তু বাধা দেব কেন? সত্যি তো, এ তো আপনাদেরই কর্তব্য। আমরা পুজো আচ্চা করি, কিন্তু একটা মন্ত্রও হয়তো শুদ্ধ আবৃত্তি করতে পারি না। এও কিন্তু আপনার কর্তব্য, তা স্মরণ করিয়ে দিচ্ছি। তাই হবে মা। এই বলে তিনি বেলার দিকে চেয়ে উঠে পড়লেন। রাজলক্ষ্মী তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। যাবার সময় আমিও কোনো মতে একটা নমস্কার করলাম। তিনি চলে গেলে রাজলক্ষ্মী বলল, আজ তোমাকে একটু সকাল সকাল নাওয়া খাওয়া সেরে নিতে হবে। কেন বলো তো? দুপুরবেলা একবার সুনন্দার বাড়িতে যেতে হবে। কিন্তু আমাকে কেন? তোমার বাহন রতন আছে তো? ও বাহনে আর কুলোবে না। তোমাকে সঙ্গে না নিয়ে আর কোথাও আমি এক পাও নড়ছি না। আচ্ছা, তাই হবে। আগেই বলেছি, একদিন সুনন্দা আমাকে দাদা বলে ডেকেছিল। তাকে পরমাত্মীর মতো কাছে পেয়েছিলাম। তার সমস্ত বিবরণ বিস্তৃত করে না বললেও কথাটাকে বিশ্বাস না করবার বিশেষ কোনো কারণ নেই। কিন্তু আমাদের প্রথম পরিচয়ের ইতিহাসটা বিশ্বাস করানো শক্ত হবে হয়তো। রাজলক্ষ্মী ভিতরে প্রবেশ করল। আমি তাদের ভাঙা প্রাচীরের ধারে দাঁড়িয়ে কোথায় একটু ছায়া আছে খোঁজ করছি। একটি 17-18 বছরের ছোকরা এসে বলল, আসুন, ভেতরে আসুন। তর্কালঙ্কার মশাই কোথায়? বিশ্রাম করছেন বোধহয়। আজ্ঞে না, তিনি হাটে গেছেন। মা আছেন, আসুন। বলে সে এগোলো এবং যথেষ্ট দ্বিধা ভরেই আমি তার অনুসরণ করলাম। একদা কোনো কালে হয়তো এ বাড়ির সদর দরজা কোথাও ছিল, কিন্তু সম্প্রতি তার চিহ্ন পর্যন্ত বিলুপ্ত। অতএব ভূতপূর্ব একটা ঢেঁকিশালার পথে অন্তঃপুরে প্রবেশ করায় নিশ্চয় এর মর্যাদা লঙ্ঘন করিনি। প্রাঙ্গণে উপস্থিত হয়ে সুনন্দাকে দেখলাম। 19-20 বছরের শ্যামবর্ণ একটি মেয়ে। এই বাড়িটির মতোই একেবারে আভরণ বর্জিত। সামনের অপরিসর বারান্দার একধারে মুড়ি ভাজছিল। বোধহয় রাজলক্ষ্মীর আগমনে সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে আমাকে জীর্ণ একখানা কম্বলের আসন পেতে দিয়ে নমস্কার করল। বলল, বসুন। অজয়, উনুনে আগুন আছে, একটু তামাক সেজে দাও বাবা। রাজলক্ষ্মী বিনা আসনে আগেই বসে গিয়েছিল। তার দিকে চেয়ে ঈষৎ সলজ্জ হেসে বলল, আপনাকে কিন্তু পান দিতে পারবো না, পান আমাদের বাড়িতে নেই। আমরা কে অজয় বোধহয় তা আগে জানতে পেরেছিল। সে তার গুরুপত্নীর কথায় হঠাৎ অত্যন্ত ব্যস্ত হয়ে বলে উঠল, নেই? তাহলে পান বুঝে আজ হঠাৎ ফুরিয়ে গেছে মা? সুনন্দা তার মুখের দিকে এক মুহূর্ত মুখ টিপে চেয়ে থেকে বলল, ওটা হঠাৎ আজ ফুরিয়ে গেছে না, কেবল হঠাৎ একদিনই ছিল অজয়। এই বলে হঠাৎ খিলখিল করে হেসে উঠে রাজলক্ষ্মীকে বলল, ও রবিবারে ছোট মহন্ত ঠাকুরের আসবার কথায় 1 পয়সার পান কেনা হয়েছিল। সে প্রায় দিন 10 কথা। এতেই আমার অজয় একেবারে আশ্চর্য হয়ে গেছে, পান হঠাৎ ফুরালো কি করে। এই বলে সে আবার হাসতে লাগলো।
অজয় মহা অপ্রতিভ হয়ে বলতে লাগলো, বাহ, এই বুঝি? তা বেশ তো, হলোই বা, ফুরলোই বা। তা সত্যিই তো ভাই, ও পুরুষ মানুষ, ও কি করে জানবে কি তোমার সংসারে ফুরিয়েছে? অজয় একজনকেও তার অনুকূল পেয়ে বলতে লাগলো, দেখুন তো, দেখুন, অথচ মা ভাবেন। হ্যাঁ, মা ভাবেন বই কি। না দিদি, আমার অজয় হলো বাড়ির গিন্নি, ও সব জানে। কেবল এখানে যে কোনো কষ্ট আছে, মায়ের বাবুগিরি পর্যন্ত, এইটাই ও স্বীকার করতে পারে না। কেন পারবো না? বাহ, বাবুগিরি কি ভালো, ও তো আমাদের। বলতে বলতে কথাটা আর শেষ না করেই সে বোধহয় আমার জন্য তামাক সাজতেই বাইরে চলে গেল। বামুন পণ্ডিতের ঘরে হত্যুকিই যথেষ্ট, খুঁজলে এক আধটা সুপুরিও হয়তো পাওয়া যেতে পারে। আচ্ছা, আমি দেখছি। এই বলে সেও যাবার উদ্যোগ করতেই রাজলক্ষ্মী হঠাৎ তার আঁচল ধরে বলল, হত্যু কি আমার সইবে না ভাই, সুপুরিতেও কাজ নেই। তুমি একটুখানি আমার কাছে স্থির হয়ে বসো, দুটো কথা কই। এই বলে সে এক প্রকার জোর করেই তাকে পাশে বসালো। আতিথ্যের দায় থেকে অব্যাহতি পেয়ে ক্ষণকালের জন্য দুজনেই নীরব রইল। এই অবকাশে আমি আরেকবার নতুন করে সুনন্দাকে দেখে নিলাম। প্রথমেই মনে হলো, বস্তুত এই দারিদ্র জিনিসটা সংসারে কতই না অর্থহীন, একজন যদি তাকে স্বীকার না করে। এই যে আমাদের সাধারণ বাঙালি ঘরের সামান্য একটি মেয়ে, বাইরে থেকে যার কোনো বিশেষত্ব নেই, না আছে রূপ, না আছে বস্ত্র অলঙ্কার, এই ভগ্ন গৃহের যেদিকে দৃষ্টিপাত করো কেবল অভাব অনটনের ছায়া। কিন্তু তবুও সে যে ওই ছায়া মাত্রই, তার বেশি কিছু নয়, সে কথাও যেন সঙ্গে সঙ্গেই চোখে পড়তে বাকি থাকে না। অভাবের দুঃখ, আরে সে যে কি মহান! অভাবের দুঃখটাকে এই মেয়েটি কেবলমাত্র যেন চোখের ইঙ্গিতে নিষেধ করে দূরে রেখেছে। জোর করে সে ভিতরে প্রবেশ করে, এত বড় সাহস তার নেই। অথচ মাস কয়েক আগেও এর সমস্তই ছিল। ঘর বাড়ি, লোকজন, আত্মীয়, বন্ধু, সচ্ছল সংসার, কিছুরই অভাব ছিল না। শুধু একটা কঠোর অন্যায়ের ততোধিক কঠোর প্রতিবাদ করতে সমস্ত ছেড়ে এসেছে একখণ্ড ছেঁড়া তোষক ত্যাগ করার মতো। মনস্থির করতে একটা বেলাও লাগেনি। অথচ কোথাও কোনো অঙ্গে তার কঠোরতার কোনো চিহ্ন নেই। রাজলক্ষ্মী হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, আমি ভেবেছিলাম সুনন্দার বুঝি বয়স হয়েছে। ও হরি, একেবারে ছেলে মানুষ। অজয় বোধহয় তার গুরুদেবের হুঁকোতেই তামাক সেজে আনছিল। সুনন্দা তাকে বলল, ছেলে মানুষ কিরকম? ওই অত বড় বড় ছেলে যার, তার বয়স বুঝি কম? এই বলে সে হাসতে লাগলো। চমৎকার স্বচ্ছন্দ সরল হাসি। অজয় নিজেই উনুন থেকে আগুন নেবে কিনা জিজ্ঞাসা করায় পরিহাস করে বলল, কি জানি কি জাতের ছেলে বাবা তুমি, কাজ নেই তোমার উনুন ছুঁয়ে। আসল কথা, জ্বলন্ত অঙ্গার চুল্লি থেকে ওঠানো শক্ত বলে সে নিজে গিয়ে আগুন তুলে কলিকাটার উপরে রেখে দিয়ে অজয়ের হাতে দিল এবং হাসি মুখে ফিরে এসে স্বস্থানে বসল। সাধারণ পল্লী রমণী সুলভ হাসি তামাশা থেকে আরম্ভ করে কথাবার্তায়, আচরণে কোনোখানে কোনো বিশেষত্ব ধরবার জো নেই। অথচ ইতিমধ্যে যে সামান্য পরিচয়টুকু তার পেয়েছি, তা কতই না অসামান্য। এই অসাধারণতার কারণটা পরক্ষণেই আমাদের দুজনের কাছেই পরিস্ফুট হয়ে উঠল। অজয় আমার হাতে হুঁকোটা দিয়ে বলল, মা, ওটা তাহলে তুলে রেখে দিই। সুনন্দা ইঙ্গিতে সায় দেওয়ায় তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম, আমারই অদূরে একখণ্ড কাঠের পিঁড়ার উপর মস্ত মোটা একটা পুঁথি এলোমেলোভাবে খোলা পড়ে আছে। এতক্ষণ কেউই সেটা দেখিনি। অজয় তার পাতাগুলি গুছিয়ে তুলতে তুলতে ক্ষুণ্ণ স্বরে বলল, মা, উৎপত্তি প্রকরণটা তো আজও শেষ হলো না, কবে আর হবে? ও আর হবেই না। ওটা কিসের পুঁথি অজয়?
যোগ বশিষ্ঠ। তোমার মা মুড়ি ভাজছিলেন আর তুমি শোনাচ্ছিলে? না না, আমি তো মার কাছে পড়ি। অজয়ের এই সরল ও সংক্ষিপ্ত উত্তরে সুনন্দা হঠাৎ যেন লজ্জায় রাঙা হয়ে উঠল। তাড়াতাড়ি বলল, পড়াবার মতো বিদ্যে ওর মায়ের ছাই আছে? না দিদি, দুপুর বেলা একলা সংসারের কাজ করি, উনি প্রায়ই থাকতে পারেন না। ছেলেরা বই নিয়ে কে কখন কি বকে যায় তার 12 আনা আমি শুনতেই পাইনি। ওর কি, যা হোক একটা বলে দিলে। অজয় তার যোগ বাশিষ্ঠ নিয়ে প্রস্থান করল। রাজলক্ষ্মী গম্ভীর মুখে স্থির হয়ে বসে রইল। মুহূর্ত কয়েক পরে হঠাৎ একটা নিঃশ্বাস ফেলে বলল, বাড়িটা আমার কাছাকাছি হলে আমিও তোমার চেলা হয়ে যেতুম ভাই। একে তো জানি নে কিছুই, তাতে আহ্নিক পুজোর কথাগুলোও যদি ঠিকমতো বলতে পারতুম। মন্ত্রোচ্চারণ সম্বন্ধে তার আক্ষেপ আমি অনেক শুনেছি, ওটা আমার অভ্যেস ছিল। কিন্তু সুনন্দা এই প্রথম শুনেও কোনো কথা বলল না, কেবল মুচকি একটু হাসল। কি জানি সে কি মনে করল, হয়তো ভাবল যে তাৎপর্য বোঝে না, প্রয়োগ জানে না, শুধু অর্থহীন আবৃত্তির পরিশুদ্ধতায় তার এত দৃষ্টি কেন। হয়তোবা এটা তার কাছেও নতুন নয়। আমাদের সাধারণ বাঙালি ঘরের মেয়েদের মুখে এমনি সকরুণ লোভ ও মোহের কথা সে অনেক শুনেছে। তার উত্তর দেওয়া বা প্রতিবাদ করাও আর প্রয়োজন মনে করে না। অথবা এই সব কিছু নাও হতে পারে, কেবল স্বাভাবিক বিনয় বসেই চুপ করে রইল। তবুও এ কথাটা তো মনে না করে পারলাম না, সে যদি আজ তার এই অপরিচিত অতিথিটিকে নিতান্তই সাধারণ মেয়েদের সমান মনে করে, ছোট করে দেখে থাকে, তো আবার একদিন অনুতাপের সঙ্গে মত বদলাবার প্রয়োজন হবে। রাজলক্ষ্মী চোখের পলকে নিজেকে সামলে নিল। আমি জানি কেউ হাঁ করলে সে তার মনের কথা বুঝতে পারে, আর সে মন্ত্রতন্ত্রের ধার দিয়েও গেল না। এবং একটু পরই নিছক ঘরকন্যা ও গৃহস্থালীর কথা আরম্ভ করে দিল। তাদের মৃদু কণ্ঠের সমস্ত আলোচনা আমার কানেও গেল না, কান দেবার চেষ্টাও করলাম না। বরঞ্চ তর্কালঙ্কারের থেলো হুঁকোয় অজয় দত্ত সাজা খুবই সস্তার তামাক প্রাণপণ করে নিঃশেষ করে টানতে লাগলাম। এই দুটি রমণী অস্পষ্ট মৃদু স্বরে সংসার যাত্রা সম্বন্ধে কোন জটিল তত্ত্বের পর্ব করতে লাগল সে তারাই জানে। কিন্তু তাদেরই অদূরে হুঁকো হাতে নীরবে বসে আমার মনে হল আজ হঠাৎ একটা কঠিন প্রশ্নের উত্তর পেয়েছি। আমাদের বিরুদ্ধে একটা বিশ্রী অভিযোগ আছে, মেয়েদের আমরা হীন করে রেখেছি। এই শক্ত কাজটা যে কেমন করে করেছি এবং কোথায় তার প্রতিকার, একথা অনেকবার অনেক দিক দিয়ে আমি ভেবে দেখবার চেষ্টা করেছি। কিন্তু আজ সুনন্দাকে ঠিক এমনি করে নিজের চোখে না দেখলে বোধহয় সংশয় চিরদিন রয়েই যেত। দেশে ও বিদেশে রকমারি স্ত্রী স্বাধীনতা কতই না দেখেছি, তার যে নমুনা বর্মামূলকে পা দিয়েই চোখে পড়েছিল তা ভুলবার কি? জনতিনেক ব্রহ্মসুন্দরী প্রকাশ্য রাজপথে দাঁড়িয়ে একটা ষণ্ডা মার্খা পুরুষকে আধপেটা করছেন দেখে পুলকে রোমাঞ্চিত ও ঘর্মাক্ত কলেবর হয়ে উঠেছিলাম। অভয়া মুগ্ধ চক্ষে নিরীক্ষণ করে বলেছিল, শ্রীকান্তবাবু, আমাদের বাঙালি মেয়েরা যদি এমনই। আমার খুড়ামশাই একবার জন্দুই মারোয়াড়ি রমণীর নামে নালিশ করতে গিয়েছিলেন। তারা রেলগাড়িতে নাকি খুড়ার নাক ও কান প্রবল পরাক্রমে মুলে দিয়েছিল। শুনে খুড়িমা আমায় দুঃখ করে বলেছিলেন, আচ্ছা, আমাদের বাঙালির ঘরে ঘরে যদি ওর চলন থাকতো। থাকলে আমার খুড়ামশাই নিশ্চয়ই ঘোরতর আপত্তি করতেন, কিন্তু তাতেই যে নারী জাতির হীন অবস্থার প্রতিবিধান হতো তাও তো অসংশয় বলা যায় না। তা যে কোথায় এবং কিভাবে হয় সুনন্দার ভাঙা কুঁড়ে ঘরের ছেঁড়া আসনখানিতে বসে আজ নিঃশব্দে এবং নিঃসন্দেহে অনুভব করছিলাম। কেবল একটা আসন বলে অভ্যর্থনা করা ছাড়া সে আমার সঙ্গে দ্বিতীয় বাক্যালাপ করেনি। রাজলক্ষ্মীর সঙ্গেও যে কোনো বড় কথার আলোচনা হয়েছিল
তাও নয়, কিন্তু সেই যে অজয়ের মিথ্যা আড়ম্বরে প্রত্যুত্তরে হাসি মুখে জানিয়েছিল এ বাড়িতে পান নেই, কিনবার মতো সামর্থ্যও নেই, এখানে তা দুর্লভ বস্তু, তার সব কথার মাঝে এই কথাটা যেন আমার কানে বাজতেই ছিল। তার সংকোচহীন এইটুকু পরিহাসে দারিদ্র্যের সমস্ত লজ্জা কোথায় যে লজ্জায় মুখ লুকালো, সারাক্ষণের মধ্যে আর তার দেখাই মিলল না। এক মুহূর্তেই জানা গেল এই ভাঙা বাড়ি, এই জীর্ণ গৃহসজ্জা, এই দুঃখ দৈন্য অনটন, এই নিরাভরণ মেয়েটি তাদের অনেক ওপরে। অধ্যাপক পিতা দেবার মধ্যে তার কন্যাকে তার অশেষ যত্নে ধর্ম ও বিদ্যাদান করে শ্বশুরকুলে পাঠিয়েছিলেন। তারপরে সে জুতো মোজা পরবে কি ঘুমটা খুলে পথে বেড়াবে, কিংবা অন্যায়ের প্রতিবাদ করতে স্বামী পুত্র নিয়ে ভাঙা বাড়িতে বাস করবে, সেখানে মুড়ি ভাজবে কি যোগ বাশিষ্ঠ পড়াবে, সে চিন্তা নিতান্তই অকিঞ্চিতকর। অজয়ের উৎপত্তি প্রকরণ উঠে না পড়লে সুনন্দা লেখাপড়ার কথা আমরা জানতেও পারতাম না। তার মুড়ি ভাজা থেকে আরম্ভ করে সরল ও সামান্য হাসি তামাশার মধ্যে দিয়ে যোগ বাশিষ্ঠের ঝাঁঝ কোথাও উঁকি মারেনি। অথচ স্বামীর অবর্তমানে অপরিচিত অতিথির অভ্যর্থনা করতেও তার কোনোখানে বাধল না। নির্জন গৃহের মধ্যে একটা 17-18 বছরের ছেলের সে এতই সহজে ও অবলীলাক্রমে মা হয়ে গিয়েছে যে শাসন ও সংশয়ের দড়িদড়া দিয়ে তাকে বাঁধবার কল্পনাও বোধহয় কোনোদিন তার স্বামীর মনে আসেনি। তর্কালঙ্কার মহাশয় নিজের ছেলেটিকে সঙ্গে করে হাটে গিয়েছিলেন। তার সঙ্গে দেখা করে যাবার ইচ্ছে ছিল, কিন্তু এদিকে বেলাও পড়ে আসছিল। এই দরিদ্র গৃহলক্ষ্মীর কত কাজই না পড়ে আছে, এই মনে করে রাজলক্ষ্মী উঠে পড়ল এবং বিদায় নিয়ে বলল, আজ চললুম, যদি বিরক্ত না হও তো আবার আসব। আমিও উঠে দাঁড়িয়ে বললাম, আমারও কথা কইবার লোক কেউ নেই, যদি অভয় দেন তো মাঝে মাঝে আসব। সুনন্দা মুখে কিছু বলল না, কিন্তু হেসে ঘাড় নাড়ল। পথে আস্তে আস্তে রাজলক্ষ্মী বলল, মেয়েটি চমৎকার, যেমন স্বামী তেমনই স্ত্রী, ভগবান এদের বেশ মিলিয়েছেন। হ্যাঁ, এদের ও বাড়ির কথাটা আজ আর তুললুম না। কুশারী মহাশয়কে আজও ভালো চিনতে পারিনি, কিন্তু এরা দুটি যাই বড় চমৎকার। খুব সম্ভব তাই, কিন্তু তোমার তো মানুষ বশ করবার অদ্ভুত ক্ষমতা। দেখো না চেষ্টা করে, যদি এদের আবার মিল করে দিতে পারো। ক্ষমতা থাকতে পারে, কিন্তু তোমাকে বশ করাটা তার প্রমাণ নয়। চেষ্টা করলে ওটা অনেকেই পারত। হতেও পারে, তবে চেষ্টার যখন সুযোগ ঘটেনি তখন তর্ক করায় ফল হবে না। আচ্ছা গো আচ্ছা, দিন এরই মধ্যে ফুরিয়ে গেছে ভেবে রেখো না। আজ সারাদিনটাই কেমন একটা মেঘলাটে গোছের করেছিল। অপরাহ্ন সূর্য অসময়ে একখণ্ড কালো মেঘের আড়ালে ঢাকা পড়ায় আমাদের সামনের আকাশটা রাঙা হয়ে উঠেছিল। তারই গোলাপি ছায়া সামনের কঠিন ধূসর মাঠে ও এরই একান্তবর্তী একঝাড় বাঁশ ও গোটা 2 তেঁতুল গাছে যেন সোনা মাখিয়ে দিয়েছিল। রাজলক্ষ্মীর শেষ অনুযোগে জবাব দিলাম না, কিন্তু ভিতরের মনটা যেন বাইরের 10 দিকের মতোই রাঙা হয়ে উঠল। অলক্ষ্যে একবার তার মুখের দিকে চেয়ে দেখলাম। ঠোঁটের হাসি তখনও সম্পূর্ণ মিলায়নি। বিগলিত স্বর্ণপ্রভায় এই একান্ত পরিচিত হাসি মুখখানি একেবারে যেন অপূর্ব মনে হল। হয়তো এ কেবল আকাশের রঙই নয়, হয়তো যে আলো আর এক নারীর কাছ থেকে এই মাত্র আমি আহরণ করে এনেছিলাম, তারই অপরূপ দীপ্তি তারও অন্তরে খেলে বেড়াচ্ছিল। পথে আমরা ছাড়া আর কেউ ছিল না। সে সামনে আঙুল বাড়িয়ে বলল, তোমার ছায়া পড়েনি কেন বলো তো? চেয়ে দেখলাম অদূরে ডান দিকে আমাদের অস্পষ্ট ছায়া এক হয়ে মিলেছে। বললাম, বস্তু থাকলে ছায়া পড়ে, বোধহয় ওটা আর নেই। আগে ছিল? লক্ষ্য করে দেখিনি,
ঠিক ঠিক মনে পড়ছে না। আমার পড়ছে, ছিল না। এতটুকু বয়স থেকে ওটা দেখতে শিখেছিলাম। এই বলে সে একটা পরিতৃপ্তির নিঃশ্বাস ফেলে বলল, আজকের দিনটা আমার বড় ভালো লেগেছে। মনে হচ্ছে এতদিন পরে একটি সঙ্গী পেলাম। এই বলে সে আমার দিকে চাইল। আমি কিছু বললাম না, কিন্তু মনে মনে নিশ্চয় বুঝলাম সে ঠিক সত্যি কথাটাই বলেছে। বাড়ি এসে পৌঁছলাম, কিন্তু ধুলো পা ধোবার অবকাশ মিলল না। শান্তি ও তৃপ্তি দুই একই সঙ্গে অন্তর্হিত হল। দেখি বাইরের উঠোন ভরে 10-15 লোক বসে আছে। আমাদের দেখে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো। রতন বোধহয় এতক্ষণ বক্তৃতা করছিল। তার মুখ উত্তেজনা ও নিগূঢ় আনন্দে চকচক করছে। কাছে এসে বলল, মা, বারবার যা বলেছি ঠিক তাই হয়েছে। কি বলেছিলি আমার মনে নেই, আর একবার বল। নগ্নেকে পুলিশের লোক হাতকড়ি দিয়ে পিচমোড়া করে বেঁধে নিয়ে গেছে। বেঁধে নিয়ে গেছে? কখন? কি করেছিল সে? মালতীকে সে একেবারে খুন করে ফেলেছে। বলিস কি রে? তার মুখ একেবারে সাদা হয়ে গেল। কিন্তু কথা শেষ না হতেই অনেকে একসঙ্গে বলে উঠল, না না মা ঠাকুরুন, একেবারে খুন করে। হ্যাঁ, মারেনি, একেবারে মেরে ফেলেনি। কিন্তু মেরে ফেলেনি। তোরা কি জানিস? তাকে হাসপাতালে পাঠাতে হবে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল কোথা? তোদের শুদ্ধ হাতে দড়ি পড়তে পারে জানিস? শুনে সকলের মুখ শুকল। কেউ কেউ সরবার চেষ্টাও করল। রাজলক্ষ্মী রতনের প্রতি কঠিন দৃষ্টিপাত করে বলল, তুই ওধারে দাঁড়াগে যা, যখন জিজ্ঞেস করব বলিস। ভিড়ের মধ্যে মালতীর বুড়ো বাপ পাংশু মুখে দাঁড়িয়েছিল। আমরা সবাই তাকে চিনতাম। ইঙ্গিতে কাছে ডেকে প্রশ্ন করল, কি হয়েছে সত্যি বলো তো বিশ্বনাথ। লুকালে কিংবা মিছে কথা কইলে বিপদে পড়তে পারো। বিশ্বনাথ যা বলল তা সংক্ষেপে এই রূপ। কাল রাত থেকে মালতী আমার বাড়িতে ছিল। আজ দুপুরবেলা সে পুকুরে জল আনতে গিয়েছিল। তার স্বামী নবীন কোথায় লুকিয়েছিল, একা মেয়েটিকে পেয়ে বেদম মেরেছে, এমনকি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। মালতী কাঁদতে কাঁদতে প্রথমে এখানেই এসেছিল মা, কিন্তু আপনাদের দেখা না পেয়ে কুশারি মশাইয়ের খোঁজে কাছারি বাড়িতে যায়। সেখানে তাঁরও সাক্ষাৎ না পেয়ে সোজা থানায় গিয়ে সমস্ত মারধরের চিহ্ন দেখিয়ে পুলিশ সঙ্গে করে এনে নবীনকে ধরিয়ে দিয়েছে। সে তখন ঘরেই ছিল, নিজের হাতে 2 চাল সেদ্ধ করে খেতে বসেছিল, কাজে পালাবার সুযোগ পায়নি। দারোগাবাবু লাথি মেরে ভাত ফেলে দিয়ে তাকে বেঁধে নিয়ে গিয়েছেন। ব্যাপার শুনে রাজলক্ষ্মী অগ্নিমূর্তি হয়ে উঠল। সে মালতীকে যেমন দেখতে পারত না, নবীনের প্রতিও তেমনি প্রসন্ন ছিল না। কিন্তু তার সমস্ত রাগ গিয়ে পড়ল আমার উপরে। ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমাকে 100 বার বলেছি, ছোট লোকেদের এসব নোংরা কাণ্ডের মধ্যে তুমি যেও না। যাও, এখন সামলাও গে, আমি কিছু জানি না। একদিকে সুনন্দার সঙ্গে সাক্ষাৎ, অন্যদিকে মালতীর কাণ্ড। গঙ্গামাটির 2 নারী সম্পূর্ণ দুরকম অভিজ্ঞতা নিয়ে এলো শ্রীকান্তর জীবনে। কিন্তু রাজলক্ষ্মী সব রাগটা শ্রীকান্তকে কেন দেখালো? নবীন ও মালতীর সম্পর্কের ঝামেলার মধ্যে শ্রীকান্ত কি করে ঢুকেছিল? অন্যদিকে রাজলক্ষ্মী কি পারবে কুশারীদের 2 বউকে মিলিয়ে দিতে? সুনন্দাকে কি বশ করার ক্ষমতা হবে তার? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 17। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, রাজলক্ষ্মী অমৃতা রয়, রতন সুদীপ্ত ঘোষ, সুনন্দা স্পর্শিতা পাল, গিন্নি কেয়া মুখার্জি,
ঠাকুরপো, সায়ন্তন ঘোষ, বিশ্বনাথ, জয় মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।